আমাদের বিষয়বস্তু হচ্ছে আজকে কোনো আন্দোলন বা মিছিল কিছুই না। এটা হচ্ছে কলকাতাতে রিসেন্টলি ঘটে যাওয়া যে মৌমিতা রেপ এবং হত্যাকাণ্ড যে হইল, এটার বিষয়ে আমরা যে ঢাকা থেকে কলকাতায় সংহতি প্রকাশ করতে এখানে জড়ো হয়েছি এবং নারী অধিকার এবং যে ধর্ষক যারা আছে তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, যেন নারী অধিকার বাংলাদেশে সংরক্ষিত থাকে। যেহেতু আমরা স্বাধীন, আমরা নতুনভাবে দেশটাকে আবার গঠন করছি, সেখানে নারী অধিকার এবং পুরুষ অধিকার সকল লিঙ্গ, আমাদের লিঙ্গের বিপক্ষে যে বৈষম্য আছে এটা দূর করতে হবে। যেহেতু আমাদের আন্দোলনটাই ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম বিষয় হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন থাকবে না বাংলাদেশে। আর জেন্ডার ডিসক্রিমিনেশন যদি বাংলাদেশ থেকে দূর হয় তাহলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে এবং দেশটাকে গঠন করতে আমার মনে হয় না বেশি দিন সময় লাগবে নতুন করে। আচ্ছা, আপনার যে বিষয়টা বলতেছেন যে কলকাতায় একটা মেয়ে ধর্ষণ হয়েছে, সেইটার প্রতিবাদ আজকে করতেছেন এবং বাংলাদেশেও প্রতিদিন কোনো না কোনো জায়গায় ধর্ষণ হচ্ছে। তো এই যে ধর্ষণগুলো হচ্ছে, এর কি কি কারণে ধর্ষণ, খুন খারাপি আমাদের সমাজে যেই ধরনের অন্যায়গুলো হচ্ছে, এটা আপনি মনে করেন এর কারণ কি কি আছে? কোন কোন কারণে এই ধর্ষণগুলো হচ্ছে বা খুন খারাপি, নেশা, কি কি কারণ থাকতে পারে আপনি বলতে পারবেন? প্রথমে বলতে চাই যে বাংলাদেশে, আমি বাংলাদেশের একটা উদাহরণ দিই। গত কয়েক বছর আগে যে তনু হত্যাকাণ্ড, তনু নামের যে মেয়েটি কুমিল্লা ক্যান্টনমেন্টে যা লাশ পাওয়া যায়, সে কিন্তু প্রথমে ধর্ষণের শিকার হয়েছিল এবং পরে তাকে মেরে ফেলা হয়েছিল, তনু হত্যাকাণ্ড। তাহলে আমি বলতে চাচ্ছি সেই হত্যাকাণ্ডে আপনি যদি তদন্ত দেখেন, আপনি ফেসবুকে দেখবেন, সব জায়গায় দেখবেন, এখনও পর্যন্ত তার সঠিক ইনভেস্টিগেশন পর্যন্ত হয় নাই। এত বছর ধরে যদি একটা ইনভেস্টিগেশন ঝুলে থাকে, জুডিশিয়ারি যদি এতটা পিছুপা থাকে, তাহলে যারা ধর্ষক তারা তো আরও ভাববে যে না, আমরা তো, ওদের মধ্যে পটেনশিয়ালিটি কখনোই কমবে না, বরঞ্চ আরও বাড়তে থাকবে যে ধর্ষণের প্রতি এবং নারীর প্রতি হ্যারাসমেন্ট, অ্যাসল্ট এবং অ্যাকিউজিশন, এই সব কিছুই আনা হয় আমাদের সমাজে। যে নারীর যে বৈষম্য, নারীদেরকে সবসময় পিছুপা করে রাখা, নারীদেরকে বলা হয় যে না, তাড়াতাড়ি বাসায় চলে আসতে হবে, বাইরে খারাপ, এই যে এইগুলো কেন থাকবে? সমাজটা তো আমাদের সবার। তাহলে আমরা যদি সমাজে নারীদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত না করতে পারি, তাহলে তো আমরা যারা পুরুষ হই, তাহলে তো আমাদের কোনো এখানে মূল্যই থাকবে না। আমাদের সবার উচিত আগে যে যেখানে আছি, নারী এবং পুরুষ যেখানেই দেখব কোনো নারীর বিপক্ষে কোনো বৈষম্য, এমনকি কোনো পুরুষের বিপক্ষে যদি কোনো বৈষম্য হয় বা কোনো অপরাধ কোনো নারী পুরুষ যে কোনো স্বীকার হোক, তাকে ওইখানে রুখে দিতে হবে। আমরা ঠিক যেভাবে এই স্বৈরাচারী যে পতন করলাম, আমাদের এটা পতন করতে লাগছে মাত্র 15 দিন, তাহলে যারা ধর্ষক আছে এদের পতন করতে আমার মনে হয় না বেশি দিন লাগবে। আমার প্রশ্ন ছিল যে ধর্ষণ যারা করে, কোনো সুস্থ মানুষ কিন্তু ধর্ষণ করে না। আচ্ছা, এর কোন কয়টা কারণ হতে পারে? মনে করেন ধর্ষণ যে করে সে নেশাখোর হতে পারে, নেশাখোর হতে পারে, তাহলে নেশা এখানে জড়িত। জি। দর্শন একজন নেকের ছবি দেখে দর্শন করতে পারে। তাহলে এখানে এই যে যেগুলো নোংরা নাটক, সিনেমা, এগুলো এখানে জড়িত। দেশের শাসন ব্যবস্থা থাকতে পারে যে দেশে বিচার হয় না, অন্যায়ের বিচার হয় না, বিচার ব্যবস্থাও এখানে জড়িত। এরকম অনেক কারণ থাকতে পারে। তাহলে আমাদের এই যে কারণগুলো তো খুঁজে বের করা দরকার আগে, অবশ্যই। এবং সবচাইতে বড় কারণ হলো শিক্ষা ব্যবস্থা। আমরা যদি এখন দর্শন করে কারা? আগে দর্শন করতো অশিক্ষিত মানুষ, এখন দর্শন করে শিক্ষিত ছেলেপেলে। তার মানে কি আমাদের শিক্ষা ব্যবস্থায় সমস্যা আছে, আমাদের সুশিক্ষা নাই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মূল যেই জায়গাগুলো, একটা হইলো নেশা এই দেশে বন্ধ করতে হবে, আর হইলো স্কুল কলেজ ভার্সিটিতে সুশিক্ষা কায়েম করতে হবে। এখন কি পাওয়া যায়? স্কুল কলেজ ভার্সিটিতে বোমা পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, রেপ হয়, ভার্সিটিতে রেপ হয়। তার কারণ কি? সুশিক্ষা নাই। তাহলে এই জিনিসগুলো তো আগে বন্ধ করতে হবে, তাই না? আমি আপনাকে বলি, এই যারা ধর্ষণ করছে, যে সকল পুরুষ করেছে কিংবা যাদের মধ্যে পটেনশিয়ালিটি আছে, ধর্ষণের প্রথম কারণটা হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব। একটা শিশুর জন্মের পরের প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা, বা আপনি যদি বলে থাকেন যে একাডেমিক শিক্ষা শুরুর আগে যে শিক্ষাটা সে পায়, সেটা হচ্ছে পরিবার থেকে। এবং পরিবার থেকে কোন শিক্ষাটা? বাবা মার দেওয়া শিক্ষা, যে নারীকে বা যে কোনো বয়সের মানুষকে কিংবা নিজে থেকে ছোট কিংবা বয়সের মানুষের সাথে কীরকম আচরণ করতে হয়। আর 2 নাম্বারটা হচ্ছে, আমি যদি বলি এটা কিভাবে আপনারা রোধ করতে পারেন, প্রথম স্টেপটাই হচ্ছে যে ধর্মেই আপনি অবলম্বন করে থাকেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, প্রত্যেকটা ধর্মেরই একটাই মূল কথা, সেটা শান্তি। এবং প্রত্যেকটা মানুষ যদি নিজেদের ধর্মটাকে ভালোভাবে বুঝতে পারে এবং ওইটাকে যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারে এবং ওই ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতা যদি ধারণ করতে পারে, আমার মনে হয় না যে এই যেগুলো ধর্ষণ ঘটছে এটা হবে। এবং যারা, আমি যদি যেগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেখানে যদি এই হল ব্যাপারে ওপেনলি কথা বলা হয় এবং এগুলোর ফলে যে সমস্যা হইতে পারে কিংবা সে কী শাস্তি ভোগ করবে, কারণ পরকালে তো সবাই বিশ্বাস করে, এইভাবে কিন্তু
যারা ধর্মীয় শিক্ষা দিচ্ছেন তারাও কিন্তু যারা পটেনশিয়াল রেপিস্ট বা আপনার মনে হয় যে নারীকে হ্যারাস করতে পারে, অ্যাবিউজ করতে পারে বাসে, ট্রেনে বা রাস্তাঘাট যেখানে, তারা কিন্তু সচেতন হয়ে যাবে। তাহলে ফার্স্ট স্টেপ কিন্তু আমাদের নিজেদের জনগণেরই, তাদেরকে সচেতন করা। আচ্ছা, আপনার এই বিষয়টার উপরে এই বিষয়টার উপরে আমি একমত না। আপনি বলছেন যে প্রথমে পারিবারিক শিক্ষা, আমি মনে করি প্রথমে হইলো শিক্ষা অঙ্গনের শিক্ষা, পরে হইলো পারিবারিক শিক্ষা। মনে করেন এই পৃথিবীর সবাই আমরা মূর্খ, মানে আমরা আদি যুগে আছি, সবাই যার জঙ্গলে, আমাদের ভিতরে প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই কারো ভিতরে। পৃথিবী নূতন করে সৃষ্টি হয়েছে, মানে একজন মানুষ শিক্ষিত আছে, জ্ঞানী, আর সব মূর্খ। তো এখন ওই মানুষটার থেকে কি সভ্যতা শুরু হবে, না যারা মূর্খ আছে তাদের ভিতর থেকে সভ্যতা শুরু হবে? আপনি কি মনে করেন? আমাদের সভ্যতা শিক্ষিত সেই তো সভ্যতা শুরু করবে নাকি? আমরা আমি আপনার ধর্মীয়, আমি যেহেতু মুসলিম, আমি ওইটা থেকে শুরু করি। আমাদের পৃথিবীতে প্রথম নবী কে ছিলেন বা প্রথম মানুষ কে ছিলেন? আদম আলাইহিস সালাম। তিনি কিন্তু সভ্যতার সূচনা করেছিলেন এবং তিনি নবী তো আমাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, তারাই তো আমাদের শিক্ষাগুরু, তুলনা হবে না। কিন্তু তাদের যে ধর্ম প্রচার এবং নৈতিক মূল্যবোধের প্রচার এবং যে নীতি নৈতিকতার যে প্র্যাকটিসটা ছিল, ওইটার মাধ্যমেই তো সভ্যতা শুরু হয়েছে। ওই জ্ঞানটা তো থাকতে হবে, শুরু করেছে। কিন্তু আমার কথা হলো, মনে করেন আমি কুশিক্ষায় শিক্ষিত, আমি মদ, গাঁজা, ধর্ষণ, খুন খারাপি সব করি। এখন আমার সন্তান, কিছুদিন পরে আমার সন্তান হবে, আমি বিয়ে করব, সন্তান হবে, এই সন্তানকে আমি কি শিক্ষা দেব? অতএব আমি যদি সুশিক্ষা পাইতাম তাহলে আমার সন্তানের আমি শিক্ষা দিতে পারতাম। আর যেহেতু আমি কুশিক্ষায় শিক্ষিত হয়েছি, আমি না ধর্ষণ করি, খুন খারাপি করি, আমি যত প্রকার খারাপ কাজ আছে সবই করি, তাহলে আমার সন্তানকে আমি কি নৈতিক শিক্ষা দেবো? অতএব আমি মনে করি স্কুল কলেজ এইখানে সুশিক্ষা থাকলেই আমার পারিবারিক, আমি ওখান থেকে সুশিক্ষা, আজকের যে একটা শিশু 5 বছরের, ও স্কুলে ভর্তি হবে, ও ওখান থেকে সুশিক্ষা হয়ে সভ্য মানুষ হওয়ার পর ওর ছেলে মেয়েকে ও নৈতিক শিক্ষা দিবে। এখন আমার স্কুল কলেজে আপনার ফ্যামিলি যত, আপনার ফ্যামিলির সাথে কয় ঘন্টা থাকেন? আপনি বাসায় যাইয়াও আপনি একটা বাসার রুমের ভিতরে মোবাইল নিয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন, আপনার ফ্যামিলির সাথে সারাদিনে আমার মনে হয় না যে কোনো ছেলে মেয়ে 2 ঘন্টা সময় দেয়। কিন্তু আমরা সব সময় থাকি বাইরে, স্কুল কলেজ এবং মোবাইল। অতএব সপ্তাহে যে আমি মনে করি সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের শিক্ষা অঙ্গন। বর্তমানে আমাদের শিক্ষা অঙ্গন ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, এইখান থেকে শুরু করতে হবে, তারপর ফ্যামিলি। এই যে আপনার কথাটার সাথে আমি একমত। আর যেহেতু আপনি বললেন শিক্ষাঙ্গন ধ্বংস হয়ে গেছে, তাহলে শুরুটা কিন্তু এখন শুরু অলরেডি হয়ে গিয়েছে। নতুন যে সরকার, আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের বর্তমানে প্রধান উপদেষ্টা, যিনি একজন নোবেল বিজয়ী এবং তিনি কিন্তু ওয়ার্ল্ডলি অ্যাক্লেম, তার হাত ধরেই এই শিক্ষা ব্যবস্থাটা নতুন করে শুরু হবে। এবং আপনি যেটা বললেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি শিক্ষক যারা আছে তারা যদি নীতি নৈতিকতার প্র্যাকটিসটা স্টুডেন্টদের মধ্যে প্রচার করতে পারে, এবং সেই স্টুডেন্ট যদি বাসায় এসেও দেখে যে তার পরিবারও একটা ধর্মীয় ব্যাপার স্যাপার ভালোভাবে প্র্যাকটিস করছে, নৈতিকতার মধ্যে আছে এবং সামাজিক নিয়মকানুন মেনে চলছে, তাহলে একটা শিশু, আমি মনে করি না যে সে যদি বস্তিতেও বড় হয়ে থাকে, তার মধ্যে নীতি নৈতিকতার প্র্যাকটিসটা থাকবে, প্রচলনটা থাকবে। বাংলাদেশে এরকম